নমস্কার। আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি আশা করব আপনারা পুরোটা দেখবেন, এটা ভালো করে শুনবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের কোনো রকম মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান, কাউন্সিলিং করান। আপনাদের কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে বিনামূল্যে খুব ভালো চিকিৎসা হয়, সেখানেতে যান, চিকিৎসা করান। যদি দেখা যায় যে মেডিসিন খাওয়ার প্রয়োজন, প্লিজ মেডিসিন খান। মেডিসিন ডাক্তারবাবুর কথা ছাড়া বন্ধ করবেন না। আপনি এক্সারসাইজ করুন। আপনার কাছাকাছি যারা ডাক্তারবাবু আছেন, হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, যে কোনো ডাক্তারবাবুর সাথে আপনি পরামর্শ করতে পারেন এই বিষয় নিয়ে। কিন্তু এটাকে অহেতুক নিজের মধ্যে না রেখে আপনি একটুখানি দেখান, তাতে আপনি ভালো থাকবেন। আর ছোটোখাটো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আস্তে আস্তে নিজে থেকেই মানুষ বেরিয়ে যায়, সেগুলো নিয়ে টেনশন করে লাভ নেই। তো দেখানোটা বেস্ট, এটা বুদ্ধিমানের কাজ, এবং কাছাকাছি দেখানোটা। এবং অনেকেই লেখেন যে প্লিজ স্যার আমাকে হেল্প করুন। এখানেতে হেল্প করার কোনো জায়গা নেই। আমি যে ভিডিওগুলো করি আপনাদেরকে ইনফর্ম করি, এই যে ওয়েটা, এই যে পথটা, এটাই আমার হেল্প। এর থেকে বেশি হেল্প কিন্তু আমার করার নেই। আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানানো এবং বোঝানোটাই আমার হেল্প। এবং আজকের বিষয়টা আপনারা প্লিজ দেখবেন। ভিডিওর লাস্টেতে যে বিষয়গুলো আলোচনা করেছি খুব গুরুত্বপূর্ণ আমার নিজের বিষয়তে। তো প্লিজ আপনারা দেখুন, ভিডিওটা ভালো লাগবে। এক কোম্পানির মালিক তার সমস্ত স্টাফকে নিয়ে প্রত্যেক বছরে কোনো না কোনো জায়গায় ঘুরতে যায়। অ্যান্ড হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান এবং খুব ভালো মানুষ। এবং চেষ্টা করে যে তার কোম্পানিতে যারা যারা কাজ করছে তাদেরকে খুব ভালো করে লক্ষ্য রাখা, যাতে তারা তার বেস্ট কন্ট্রিবিউশনটা ফ্যাক্টরির জন্য করতে পারে। তার মধ্যে থেকে তিনি লক্ষ্য রেখেছেন দুজন মানুষ যারা কোম্পানিতে কাজ করে দে আর নট স্যাটিসফাই, তারা একদম স্যাটিসফাই নয়। যার ফলে এবারে ঘুরতে গিয়ে তাদেরকে বিশেষ করে সে লক্ষ্য রাখার চেষ্টা করেছে। এবং যখন সে বুঝতে পেরেছে যে এরা কোনোভাবেই স্যাটিসফাই নয়, তো ওনার ইচ্ছা হয়েছে যে কেন এরা স্যাটিসফাই নয় এটা জানার জন্য। তো তাদেরকে নিয়ে আলাদা করে তিনি ঘুরতে গেছেন এবং একটি পাহাড়ে ঘুরতে গেছেন। পাহাড়টা ফাঁকা, পাহাড়ের চূড়াতে উঠেছেন, বিকেলবেলা সূর্য অস্ত হয়েছে সবে মাত্র। তো তারা তিনজন মিলে একটি পাথরের ওপর বসে আছে, পাথরটা বেশ গরম। ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ হঠাৎ করে তাদের কাছে এসে হাজির হয়। প্রথমে জিজ্ঞেস করে যে কি করতে এসেছো? তারা বলে আমরা ঘুরতে এসেছি। সমস্ত বিষয়টা জানার পর বৃদ্ধ বলে যে তোমরা এখানে যে এসেছো, এইখানে তো কোনো মানুষই আসে না, তো তোমরা কী জন্য এসেছো? বলছে আমরা পরিবেশটাকে অনুভব করার জন্য এসেছি। বলছে ঠিক আছে, তোমরা যেখানে এখানে এসেছো তো তোমরা প্রত্যেকে একটা করে জিনিস চাইতে পারো, আমি তোমাদের চেষ্টা করব মনের আশা যেটা আছে সেটা পূর্ণ করব। তো প্রথমে তো তারা ভাবছে যে কি আশা পূর্ণ করবে। তিনজন যে ব্যক্তি ছিল তাদের মধ্যে মালিক ছিলেন, সেলসম্যান ছিলেন এবং একজন ক্লার্ক ছিলেন। তো মালিক যিনি ছিলেন তিনি চুপ করে বসে আছেন, তিনি শুধু কথা শুনছেন। ক্লার্ক এবং সেলসম্যান জেনে যারা দুজন ছিল তারা বলছে তুমি কি আমাদের আশা পূর্ণ করবে? তুমি কি কোনো ভণ্ড? বিষয়টা একদম তাচ্ছিল্যভাবে তাকে দেখেছে এবং প্রথমে তার উপরে তারা হেসেছে। তো হাসতে হাসতে তার বৃদ্ধ বলছে তোমরা যে পাথরে বসেছিলে সেই পাথরটা তো গরম। বলছে হ্যাঁ এটা গরম। বলছে দেখো তো এখন গরম কিনা? বলছে না এখন তো ঠান্ডা। বলছে এবার বলো তোমাদের মনের আশা কি? তোমরা যেহেতু এসেছো তো আমি পূরণ করে দেবো। তো এই কথা শুনে প্রথমে যে ক্লার্ক ছিল সে লাফালাফি শুরু করে দিয়েছে যে আমার আশা আমার আশা আমার আশা পূরণ করো। তো বলেছে ঠিক আছে তুমি বলো তোমার কি আশা আছে? বলছে আমার আশা আছে আমি যে এই ফ্যাক্টরিতে কাজ করি এইরকম আমার একটা ফ্যাক্টরির দরকার এবং আমি সেই ফ্যাক্টরির মালিক হব। বলেছে ওকে ঠিক আছে, আজ থেকে তুমি সেরকম একটা ফ্যাক্টরির মালিক। এবং যখনই বলেছে সে সেখান থেকে সেই ফ্যাক্টরিতে চলে গেছে, ফ্যাক্টরি কেবিনে গিয়ে বসে গেছে। অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি। এই ঘটনা হওয়ার পরে যে সেলসম্যান ছিল সে এবার বলতে শুরু করে দিচ্ছে এবার আমার আশা, এবার আমার ধৈর্য রাখতে পারছে না। তো বলছে ঠিক আছে তোমার কি আছে? বলছে আমারও সেম জিনিস, কিন্তু আমি চাই যে আমি যে ফ্যাক্টরিতে কাজ করি তার থেকে অনেক গুণ বড় ফ্যাক্টরির মালিক আমি হব। বলেছে ঠিক আছে তোমার আশাও পূর্ণ হবে। সেও চলে গেছে। লাস্ট পড়ে আছে যে মালিক, সে তো মালিককে যখন জিজ্ঞেস করেছে যে তোমার আশা, বলছে যে মহারাজ আমার সেরকম কোনো আশা নেই, আমার একটাই আশা যে আমার জ্ঞান যেন ঠিকঠাক থাকে, আমার শরীর যেন ঠিকঠাক থাকে
এবং আমি যেন মনোযোগ দিয়ে আমার যে কাজগুলো আছে সেগুলো করতে পারি। আর কোনো আশা নেই, এর থেকে বেশি কিছু আমার জীবনেতে আশা নেই। এইটাই আমার আশা, আমি যাতে নিজের দায়িত্বটা পালন করতে পারি, এর থেকে বিশেষ কোনো কিছু আমার আশা নেই। তো এই ঘটনার পরেই হঠাৎ করে দেখছে বাকি যে দুজন ছিল তার পাশে এসে উপস্থিত হয়েছে। যখনই উপস্থিত হয়েছে বাকি যে দুজন ছিল তারা প্রচণ্ড রেগে গেছে, মানে অর্থাৎ সেলসম্যান এবং ক্লার্ক রেগে গিয়ে বলছে, কি তুমি আমাদেরকে ফ্যাক্টরি দিলে, আমরা কেবিনেতে গেলাম, আবার আমরা এখানে চলে এলাম। বলছে তার কারণ আছে। বলছে কি কারণ? তুমি তার মানে আমাদের দিতে চাও না? মনে হল না, আমি দিতে চেয়েছি, তোমরা নিয়েছো, কিন্তু তোমরা সেখানেতে গিয়ে কাজ করার কোনো চিন্তা ভাবনা রাখোনি। তোমরা সেই সাকসেসটাকে জাস্ট অনুভব করার চেষ্টা করেছো এবং তোমরা এটা ভেবেছো যে আমি মালিক, আমার কি করতে হবে, কি করা উচিত সেটা চিন্তা করোনি। তোমরা সেখানেতে গিয়ে একটা অহংকারের মধ্যে প্রবেশ করেছো, এর থেকে বিশেষ কিছু না। এবং তোমরা যে বিষয়টা পেয়েছিলে সেই বিষয়টা তোমরা ধরে রাখার জন্য তোমাদের সেই যোগ্যতা নেই, তাই তোমরা সেই যোগ্যতা হারিয়ে ফেললে। তাই তোমরা যেখানে আছো সেখানেই থাকো, এটাই তোমাদের সবথেকে বেস্ট লাইফ বলে উনি চলে গেছেন। তো এদের যে দুজন ছিল, এরা দুজন সেই মালিকের ওপরেতে বলছে যে এটা কি হলো। বললো যে আমি তো জানি না কি হলো। কারণ এবার তারা সন্দেহ করছে এই মালিকের ওপর, তুমি কি আমাদের উপর সন্দেহ করেছো, তুমি কি আমাদেরকে এখানে আসতে বলেছো? আমি কিচ্ছু বলিনি। আমি আমার এই তিনটে বিষয় বলেছি যে আমার যেন মনোযোগ এবং আমার যেন ধৈর্য, আমার যেন পরিশ্রম বজায় থাকে, আমি যেন সেগুলো করতে পারি, আমার জ্ঞান যেন ঠিকঠাক থাকে, আমি যেন যে কাজটা করছি সেই কাজটা যেন আমি ঠিকঠাক করতে পারি, এর থেকে বেশি নয়। তো মোরাল অফ দ্য স্টোরি কি? আমাদের যেটুকুনি স্কিল আছে সেই অনুযায়ী কিন্তু আমরা এগোতে পারি, তার থেকে বেশি কিন্তু এগোতে পারি না। আপনি যদি ভাবেন যে আপনার স্কিলকে ডেভেলপ করবেন তবেই তার পেছন পেছন আপনার সাকসেস আসবে। এর সাথে আরও একটি বিষয় থাকে, ধৈর্য। যে কোনো জিনিসের জন্য ধৈর্য। আমরা সাধারণত খুব অস্থির হয়ে পড়ি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে যখন আমাদের জ্বর হয় তখন আমরা এতটা অস্থির হয়ে পড়ি যে জ্বরটা কখন ঠিক হবে। ঠিক হওয়ার পরে কিন্তু পুরো বিষয়টা ভুলে যায়, অর্থাৎ আমাদের খারাপ সময়টা আমরা ভুলে যাই যখন আমাদের ভালো সময় আসে খুব তাড়াতাড়ি। এবং ভালো সময় যখন আসে সেই সময়টা আমরা অনুভব যে করি সেই অনুভবটুকুনিও ভুলে যাই কিছুদিন পরে যখন খারাপ সময় আসে। অর্থাৎ কোনো অবস্থাটাই স্থায়ী নয়। আজকে কোনো মানুষ যদি খারাপ থাকে, অর্থাৎ এই সময়টা সে যদি পরিশ্রম করে, সে যদি তার পরিবর্তনের জন্য চেষ্টা করে, দেখুন পরিবর্তন কোনো সময় শর্টকাটে হয় না। শর্টকাট আপনাকে কোনো জায়গায় স্থির অবস্থা দিতে পারবে না। শর্টকাট ইজ দ্য নট সাকসেসফুল কি। শর্টকাট কোনোদিনও সাকসেসফুল কি হতে পারে না। আপনাকে যদি নিজেকে পরিবর্তন করতে হয় আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনাকে বুঝতে হবে আপনার জীবনের সাথে কি ঘটছে। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্কিল থাকে এবং প্রত্যেকটা মানুষের যে স্কিল থাকে সেটাকে যদি প্রত্যেকটা মানুষ বুঝতে পারে তার কিন্তু হতাশার কোনো জায়গা নেই। আমার কি স্কিল আছে, আমি কতদূর পর্যন্ত সেই স্কিলটাকে নিয়ে যেতে পারি। প্রত্যেকটা মানুষের, কেউ মূর্তি তৈরি করতে খুব ভালো পারে, তুমি যদি দেখে থাকো তাহলে আমি তোমাকেই হয়তো বলছি। তো তোমারও যে স্কিলটা আছে সেটা ফ্যান্টাস্টিক স্কিল, এবং সেই স্কিলটাকে তুমি সর্বাধিক কোথায় নিয়ে যেতে পারো তুমি চিন্তা করো। আপনি আরও একটি বিষয় যদি ভালো করে লক্ষ্য রাখেন, আমাদের বাড়ির আশেপাশে চপ, ফুরুলি, অর্থাৎ তেলে ভাজার দোকান, কচুরির দোকান আপনি লক্ষ্য করেছেন, চায়ের দোকান লক্ষ্য করেছেন। আপনি ভাবুন সেই দোকানদারটা কত ধৈর্য ধরে তার আজকে এই জায়গার সাকসেসটা এনেছে। প্রত্যেকটা, কোনো বিষয় ছোট নয়, কোনো বিষয় বড় নয়। আপনার যে জায়গাটাতে আপনি ভাবছেন যে এটাতে আমি সব থেকে যোগ্য মানুষ, আমার স্কিলড আছে, সেই ফিল্ডটাকে আপনি বেছে নিন, এর থেকে বিশেষ কিছু না। এবং সেই স্কিলটাকে আপনি স্ট্রং করার জন্য আপনি নিজেকে আপডেট করুন প্রত্যেকটা অনুসারে। এবং এটা জীবন হতে পারে না জাস্ট ঠিক আছে আমি একটা কাজ পেলাম, ইনকাম করছি, খাচ্ছি দাচ্ছি চলছি, দ্যাট ইজ নট এ লাইফ। আপনি যদি দেখেন এরকম লাইফের বেশিরভাগ মানুষ ফার্স্ট্রেটেড হয়ে যায়। আরও একটি বিষয় যদি আপনি খুব ভালো করে লক্ষ্য রাখেন, 60 বছরের পরে মূলত প্রত্যেকেই রিটায়ার্ড হয়ে যায়। তো 60 বছরের পরে যারা রিটায়ার হয়ে যায়, রিটায়ার্ড লাইফে
যখনই সে প্রবেশ করে তার 1 মাস 2 মাস পরে তার কিন্তু মানসিক যে ফ্যাক্টরটা আছে তার উপরে কিন্তু বিরাট প্রভাব পড়ে। কিন্তু কারণ কি? কারণ সে হয়তো 10টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করছিল, কাজ করছিল, প্রচুর মানুষের সঙ্গে থাকছিল, হঠাৎ করে রিটায়ার হওয়ার পরে দুপুরবেলা খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, অন্য একটা লাইফের মধ্যে যায় এবং এই লাইফটাতে আগের যে লাইফটা ছিল তার থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। আমাদের এখন যেটা প্রবলেম হয়ে গেছে মোবাইল, আমরা কমিউনিকেশানটাকে এত কমিয়ে দিয়েছি, ডাইরেক্ট কমিউনিকেশান, ওয়ান ওয়ে কমিউনিকেশানের মধ্যে এত বেশি প্রবেশ করছি যার ফলে প্রবলেম হচ্ছে। এটা আমার ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে এবং আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার ক্ষেত্রে যে মেসেজ আসে, প্রচুর মানুষ কমেন্ট করে, আমি তাদের উত্তর দিই, এটা উত্তর দেওয়াটাও প্রয়োজন। কিন্তু তার সাথে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং আলোচনা করার পর আমি সিদ্ধান্ত নেব, কারণ আমারও সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে আমার বলে মনে হচ্ছে এটা, যে আমার ছেলেটা যখন মোবাইল চাইছে তার মায়ের কাছে, সে যখন বললো যে না মোবাইল তুই কি করবি, তো বলছি বাবাও তো মোবাইল নিয়ে থাকে। এটা আমাকে দারুণভাবে শক করেছে আর কি, বিষয়টা আমাকে দারুণভাবে কিন্তু ভাবতে বাধ্য করেছে। আমি চেষ্টা করি যে মোবাইলটাকে কম ইউজ করব, আমি রাতে 8টার পর থেকে 8:30টার পর থেকে প্রায় মোবাইলটাকে ইউজ করি না, কিন্তু তার সত্ত্বেও মেসেজ আসে, উত্তর দিতে হয়। তো আমাকে এখানেতে এবার ভাবতে শুরু করতে হবে এবং আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সত্যি সেই চ্যানেলটাকে কতটা রাখা যাবে কি রাখা যাবে না, আই ডোন্ট নো। দ্বিতীয় হচ্ছে যে কারণ আমার সন্তান এই ধরনের যদি হ্যাবিটে চলে আসে যে মোবাইল অ্যাডিকশান, তাহলে মুশকিল, তার কেরিয়ার এখনও শুরু হয়নি, তার জীবন এখনও শুরু হয়নি। তো আমাকে মোবাইলটা কতটা ইউজ করতে হবে সেটা আমাকে নির্ধারণ করতে হবে এবং এই যে ইউটিউবের যে ভিডিও দিই তার নিচে যে কমেন্টসগুলো থাকে, সেই কমেন্টসের যে জায়গাটা আছে সেটাও বন্ধ করে দেওয়া যায় কিনা সেটাও আমি চিন্তা ভাবনা করছি এবং এই বিষয়টা থেকে আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। হতে পারে তার বয়স আজকে 7 বছর, প্রায় 7 বছরের কাছাকাছি, তো হতে পারে আমি আবার 7 বছর বাদে এই বিষয়গুলোকে নিয়ে আমি ভাবতে পারি যখন তার জ্ঞান বুদ্ধি হবে, কিন্তু তার আগে তো আমাকে একটা ডিসাইড করতেই হবে, কারণ তার ভালোর জন্য। কারণ সে যদি আমাকে কখনো প্রশ্ন করে তার উত্তর কিন্তু আমি দিতে পারবো না এবং আমার কাছে আমার পরিবার, আমার সন্তান একটা ইম্পর্টেন্ট জায়গা, প্রত্যেকটা মানুষের কাছে যেটা ইম্পর্টেন্ট জায়গা, আমার কাছেও সেটা আলাদা কিছু নয়। এবং এই ধরনের যে কথা বললো তাতে আমারও মনে এখন চিন্তা হচ্ছে মোবাইল অ্যাডিকশান কিন্তু মারাত্মক জায়গা এবং সেটা নিয়ে আমি একটি ভিডিও অবশ্যই দেবো, মোবাইল অ্যাডিকশানের বিষয়টা, এবং আমিও চেষ্টা করব যে এই বিষয়টার থেকে কতটা দূরে থাকা যায়। আমি ইউজ কম করি কিন্তু মেসেজ আসলে সেখানেতে উত্তরে দিতে হয়, তো আমি চেষ্টা করব যে এবার সিদ্ধান্তটা নেওয়া। ইনসাইট কেয়ারেতে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব সবার সাথে এবং আলোচনা করেই আমি সিদ্ধান্ত নেব যে আমি কতটা কুইট করতে পারি, কিন্তু আমাকে এটাকে কমাতেই হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, সামনের কিছু দিনের জন্য, হয়তো কিছু বছরের জন্য, কারণ এটা না কমালে আমি হয়তো পরে নিজের কাছে নিজে উত্তর দিতে পারবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।